চট্টগ্রাম বন্দরে পড়ে আছে 1500 লটের বেশি কেমিক্যাল ও দাহ্য পণ্য। তীব্র দাবদাহে আগুনের চরম ঝুঁকি, ধ্বংস প্রক্রিয়া জটিল হওয়ায় সেনাবাহিনীর সহায়তা চায় কাস্টমস। ভোরের সময় সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তাপপ্রবাহের প্রভাব পড়েছে দেশের হাসপাতালগুলোতে। উপচে পড়া রোগীর চাপে হিমশিম অবস্থায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর। শুরুতে জ্বর ঠান্ডার চাপ থাকলেও এখন বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগী। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ চিকিৎসকের। রাশেদ বাপ্পির রিপোর্ট। ঋতুচক্রের পরিক্রমায় বৈশাখের খরতাপ অপরিচিত নয়, তবে প্রকৃতির চিরচেনা এই রূপে গত কয়েক বছর ধরে চলছে ছন্দপতন। এতে শুধু মানুষই নয়, নাভিশ্বাস অবস্থা সমগ্র প্রাণ প্রকৃতির। রুদ্র বৈশাখের দাপটে অসহনীয় হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। মাথার উপরের গনগনে সূর্যের অত্যাচারে গৃহবন্দী অনেকেই। জীবিকার প্রয়োজনে সড়কে বের হয়েই পড়ছেন চরম বিপাকে। বাইরে বের হলে মনে হচ্ছে চামড়াটা পুড়ে যাবে, জ্বলে যাচ্ছে, এত বেশি বাইরে তাপমাত্রা। গরমের জ্বালায় পোলাপান অস্থির হয়ে জায়গা, জ্বর ঠান্ডা এটা লাগেই রয়েছে। আমাদের ইচ্ছা করলে আমরা চাইলে একটা এসি কিনতে পারি না, তার মানে বাসায় কি অবস্থায় থাকি বুঝেন। ভয়াবহ খরতাপে সড়কে কম মানুষের দেখা মিললেও সম্পূর্ণ ভিন্ন চিত্র হাসপাতালে। উষ্ণতম দিনের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যাও, যাদের অধিকাংশই গরমজনিত ঠান্ডা, কাশি, জ্বর, পাতলা পায়খানা ও নিউমোনিয়ায় আক্রান্ত। এমন জ্বর ওরে, মাথা মুথা সব ব্যথা করে। জ্বর যখন ওঠে হাত পা মোড়ে আসে, দাঁড়াইতে পারে না। আপনার ঠান্ডা কাশ তো সবসময় আছে। তাপপ্রবাহের শুরুতে ঠান্ডার প্রভাব থাকলেও এ পর্যায়ে ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগীর সংখ্যা বাড়ছে বলে জানান চিকিৎসকরা। হিট র্যাশ বা হিট ইডিমা, যেটাকে শরীরের পানি একটু শরীর ফুলে যায় প্রথমের দিকে, যে দাবটা, তারপরে হিট ক্র্যাম্প হয়, শরীরগুলো কামড়ায়, শরীরের প্রচন্ড ব্যথা হয়, হিট সিনকোপ, যার প্রচন্ড সুইটিং হয়ে রোগীর ব্লাড ভলিউম কমে যায়, ব্রেনের রক্ত সাপ্লাই কমে যায়। পরের স্টেজটা হলো হিট এক্সজর্শন, তারপরে সর্বশেষ ধাপ হলো হিট স্ট্রোক। সেই ক্ষেত্রে স্ট্রোকের ক্ষেত্রে তখন আর সুইটিং থাকে না, সুইটিং বন্ধ হয়ে যায় রোগীর। সুইটিং বন্ধ হয়ে গিয়ে রোগী একদম আনকনসিয়াস হয়ে যায়। এই অবস্থায় গরমের প্রভাব থেকে মুক্তির জন্য কাজের সময়সূচিতে পরিবর্তন আনার পরামর্শ বিশেষজ্ঞদের। অনেকে জীবিকার জন্য রোদে তাকে যেতে হয়, এটার পরিবর্তন করা দরকার। নির্মাণ শ্রমিকের ক্ষেত্রে দেশ নিয়ম করতে পারে, তারা সন্ধ্যার পরে কাজ করবে, রাতেবেলা লাইট জ্বালিয়ে কাজ করবে, এই গরম রোদে কাজ করবে না। এ সময় হালকা সুতি কাপড় পরিধানের পাশাপাশি বেশি করে পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কোনো এলাকার তাপমাত্রা যদি টানা 6 ঘন্টা 35 ডিগ্রি সেলসিয়াস স্থায়ী হয় এবং সেই তাপে কেউ যদি একটানা 6 ঘন্টা অবস্থান করে, তবে তার কিডনি, ফুসফুস ও যকৃতের দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে। এমনকি হিট স্ট্রোকে রয়েছে মৃত্যু ঝুঁকিও। আর তাই দেশ জুড়ে চলমান দাবদাহ থেকে বাঁচতে বিকল্প নেই সাবধানতা অবলম্বনের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের ফলের আড়তে দ্বিগুণ মৌসুমি ফলের দাম। গরমকে পুঁজি করে তরমুজ ও বাঙ্গির দাম বাড়িয়ে ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। অসহায় ভোক্তারা বলছেন সংশ্লিষ্টরা ঠেকাতে পারছে না ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারসাজি। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ছবি তুলেছেন আবু সাইদ। তরমুজ, বাঙ্গি ও কাঁঠাল সহ মৌসুমি ফলের সয়লাভ মুন্সিগঞ্জের মুক্তারপুর ফলের হাট। চলছে ধুম বেচাকেনা। নিলাম ডাকে পছন্দের লট কিনে নিচ্ছেন পাইকাররা। তবে সপ্তাহের ব্যবধানে দাম দ্বিগুণ হয়ে 2 কেজি ওজনের তরমুজ 100 টাকা ও 10 কেজি ওজনের বড় তরমুজ 500 টাকায় বিক্রি হচ্ছে। আর 2 কেজি ওজনের বাঙ্গি 60 থেকে 70 টাকা ও 4 কেজি ওজনের বাঙ্গি 150 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। রৌদ্র বারণে এই মালটার চাহিদা বেড়ে গেছে। সিন্ডিকেটের কারণে প্রত্যেকটা জিনিস দ্রব্যের দাম এরকম বেড়ে গেছে। এদিকে সিন্ডিকেটের কথা অস্বীকার করে আড়তদাররা বলছেন সরবরাহের চেয়ে চাহিদা বেশি থাকায় দর বেশি। সিজন শেষ, বুঝলেন, তরমুজ নাই, বরিশাল শেষ, বরগুনা শেষ, অনেক খুলনা আছে, অনেক খুলনাটার একটু দাম বেশি, এর লেগে সরবরাহ কম। মুক্তারপুরে প্রতিদিন 30 থেকে 40 মেট্রিক টন মৌসুমি ফলের সরবরাহ হয়ে থাকে। ধলেশ্বরী তীরের এই ভোরের হাটে 10টি আড়তে প্রতিদিন বিক্রি হয় প্রায় 25 লাখ টাকার মৌসুমি ফল। মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।
তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ। এর প্রভাব পড়েছে পর্যটন খাতেও। রাঙামাটিতে ভ্রমণ পিপাসুদের সমাগম না থাকায় অনেকটাই ফাঁকা হোটেল মোটেল। লোকসান গুনতে হচ্ছে পর্যটন ব্যবসায়ীদের। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। চারদিকে খা রোদ। গত কয়েক সপ্তাহ ধরেই দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। 42 ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়েছে তাপমাত্রা। একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না ঘর থেকে। তাপপ্রবাহের থাবা পড়েছে দেশের পর্যটন খাতেও। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতে নেই পর্যটকদের জৌলুস। ঝুলন্ত সেতুর কাউন্টারে একা বসে অলস সময় পার করছেন কাউন্টার ম্যানেজার। খাঁ করছে সিম্বল অব রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু। বোটঘাটে নেই চিরচেনা সেই কোলাহল। প্রচন্ড গরম, কাজ করতে হচ্ছে, তারপরেও পারতেছি না, পেটের দায়ে করতে হচ্ছে। অতিরিক্ত গরম, কাজ করতে পারি নাই। পেটের দায়ে আমরা 7 মাস সব ভিজে থাকা গরমে। গরম আনতাজি থাকতে পারি না। এইতে নিচে তো উপরে আইছি, ভিতর বাইরে যাইতাছে। একই অবস্থা জেলার অন্যান্য পর্যটন স্পট সহ হোটেল মোটেল কটেজেও নেই কোনো বুকিং। ভাসমান দোকানেও একই অবস্থা। তীব্র গরমের কারণেই পর্যটন ব্যবসায় এমন ধস। গরমে বেহাল অবস্থা, যার দরুন কোনো টুরিস্ট আসতেছে না এবং কয়েকদিন আমাদের বুট ভাড়া হচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে কোনো গেস্ট দিয়ে নেই, পুরো হোটেলে খালি আমরা লস গুনতে হচ্ছে। লোকজন তো কয়েকদিন আগেও ছিল, এই কয়েকদিন গরমের কারণে তো একেবারেই কম এখন বর্তমানে। রাঙামাটি চেম্বারের তথ্য মতে জেলায় পর্যটন শিল্পের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন প্রায় 25,000 মানুষ। সময় সংবাদ, রাঙামাটি। কক্সবাজারে দেশের প্রথম ইকো অ্যাডভেঞ্চার উদ্যানের খবর থাকছে সংবাদের পরের অংশে। বিনিয়োগের জন্য থাইল্যান্ডকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ছেড়ে দেবে বাংলাদেশ। পাশাপাশি দেশটির সঙ্গে এবছরই মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য আলোচনা শুরু হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের পর 5 কূটনৈতিক দলিলে সই করে ঢাকা ব্যাংকক। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 6 দিনের সফরে এখন ব্যাংককে। সফরের তৃতীয় দিন সকালে দেশটির গভর্নমেন্ট হাউসে পৌঁছালে এভাবেই লাল গালিচায় রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে। রীতি অনুযায়ী 3 বাহিনীর চৌকস দল সশস্ত্র সালামে সম্মান জানায় শেখ হাসিনাকে। বাজানো হয় 2 দেশের জাতীয় সঙ্গীত। শ্রেথা থাভিসিনকে সঙ্গে নিয়ে গার্ডও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2 শীর্ষ নেতা একান্ত বৈঠক করেন। সেখানকার পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন শেখ হাসিনা। এরপর 2 দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে শুরু হয় আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক, যেখানে থাইল্যান্ড এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী থাভিসিন। বড় পরিসরে আলোচনা হয় 2 দেশের সম্ভাবনাময় সবগুলো খাত নিয়ে। Thailand appreciates Bangladesh's role in providing humanitarian assistance for displaced Rohingya since 2017. Thailand has also given our support towards Bangladesh's endeavor in order to achieve a sustainable solution in this matter. একই সময়ে সরকার প্রধান শেখ হাসিনা থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান। I propose to the Thai side to invest in our special economic zones and high-tech parks and to take one special economic zone exclusively for Thailand. Regarding maritime connectivity, we discussed the direct shipping line between Ranong Port and Chattogram Port. I also proposed him to explore the possibility of investing in hospitals and medical facilities in Bangladesh. সবশেষ 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কূটনৈতিক দলিল সই হয়। বৈঠকের পর 5টি চুক্তি সমঝোতায় সই করেন 2 দেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেবাশিস রায়, সময় সংবাদ। বাংলাদেশের মতো থাইল্যান্ডেও মিয়ানমারের অনেক মানুষ পালিয়ে আশ্রয় নিয়েছে। একযোগে এই রিফিউজি সংকট মোকাবিলায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন 2 দেশের প্রধানমন্ত্রী। শুক্রবার থাইল্যান্ডে এক ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে আমাদের দেশে যে সমস্যা তৈরি হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয় দিয়েছেন, 1.3 মিলিয়ন রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন। একই সাথে
থাইল্যান্ডও মায়ানমার থেকে পালিয়ে আসা অনেকে আশ্রয় নিয়েছে এবং পালিয়ে আসছে। তারাও এই মায়ানমার থেকে যে সমস্ত বিতাড়িত মানুষজন বা পালিয়ে আসা মানুষজনের ভারে তারাও জর্জরিত। সুতরাং এই সমস্যা সমাধানে দুই প্রধানমন্ত্রী একসাথে, অর্থাৎ দুই দেশ একসাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন। দেশের রাজনীতিতে এবার ভারত পাকিস্তান প্রসঙ্গ। আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে বিরোধী দল দমনে সহায়তা করেছে ভারত, এমন অভিযোগ করে বিএনপি দেশটির পণ্য বয়কটের আহ্বান জানিয়ে মাঠ গরম করছে। অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন ৭১-এ পরাজিত পাকিস্তানও বাংলাদেশের উন্নয়ন দেখে বিস্ময় প্রকাশ করলেও তা চোখে পড়ে না বিরোধীদের। গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে খাবার পানি ও স্যালাইন বিতরণ করছে বিএনপি। তবে এই আয়োজনেও ভারত বিরোধিতা থেমে নেই দলটির। নগরীর শান্তিনগর মোড়ে স্যালাইন ও পানি বিতরণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম দাবি করেন, জনগণ নয়, ভারতের সমর্থনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। পুলিশ দিয়ে বিজেপি দিয়ে বিএনপি থামাইতে পারে, বর্ডারের হত্যা থামাইতে পারে না, মানুষের পেটের জ্বালা থামাইতে পারে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক সভায় বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগের মিত্র ভারতের আগ্রাসন বন্ধে তাদের পণ্য বয়কটের আন্দোলন অব্যাহত থাকবে। ষড়যন্ত্রের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছেন। সহযোগিতা পাচ্ছেন প্রতিবেশী দেশ ভারত থেকে। আগ্রাসন নীতি পরিহার করো। এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বিএনপির কড়া সমালোচনা করে বলেন, পাকিস্তানিরাও বাংলাদেশের উন্নয়ন দেখে রীতিমতো বিস্মিত, কিন্তু তারপরও কোনো কিছুই দেখতে পায় না দলটি। আজকে বাংলাদেশের যে উন্নতি, এটা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত হন। পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায়। তারা দিনের আলোতে রাতের অন্ধকার। উপজেলা নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করছে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবারও হুঁশিয়ারি দেন, নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনরা কেউ অংশ নিলে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নিপীড়িত মানুষের স্বার্থে আওয়ামী লীগ রাজনীতি করে, মানুষের কষ্টে যুবলীগ ঘরে বসে থাকে না বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। শুক্রবার রাজধানী ফার্মগেটে যুবলীগের উদ্যোগে সুপেয় পানি বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। ঢাকার ৩৫টি স্পটে পথচারী ও দুস্থদের পানি ও ছাতা বিতরণ করে যুবলীগ। আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান বলেন, প্রতিটি জেলা উপজেলায় এমন কার্যক্রম অব্যাহত আছে। এ সময় যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, মানুষের দুর্ভোগে পাশে না থেকে সরকারের দোষ খুঁজতে ব্যস্ত বিএনপি জামায়াত। পুলিশের সদস্য এবং বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাইনুল ইসলাম। আজকে যখন তীব্র তাপদাহে সর্বসাধারণ মানুষের কষ্ট হচ্ছে, তখন যুবলীগ কিন্তু ঘরে বসে নাই। যুবলীগ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে ৩৫টি স্পটে, ঢাকা শহরে ৩৫টি স্পটে এই অনুষ্ঠান কার্যক্রম সম্পন্ন হচ্ছে। আমি ধিক্কার জানাই ফখরুলকে, ধিক্কার জানাই বিএনপি জামাতকে। এই ধরনের রাজনীতি পরিহার করে মানুষের কল্যাণে রাজনীতি করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি তাদেরকে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয় ৭৩ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ মের উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদেরকে গঠনতন্ত্র মোতাবেক প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে বর্তমান সরকারের অধীনে কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচনে অংশ না নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেয় বিএনপির হাইকমান্ড। স্থানীয় সরকার নির্বাচনে দেশের মানুষকে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচনের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান। শুক্রবার বরিশাল জেলা প্রশাসনের কার্যালয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে বিশ্বাসী।
সকলের জন্য সময়, সে কোন প্রার্থী কার প্রার্থী এটা আমাদের কাছে বিবেচ্য নয়। প্রত্যেকটা ইউনিয়নে একটা করে ম্যাজিস্ট্রেট, প্রত্যেকটা আপনি আইন শৃঙ্খলার চাদরে ঘেরা থাকবে, কিচ্ছু করতে পারবে না। এই ধরনের যাদের অসৎ উদ্দেশ্য আছে, ভোট ডাকাতি, ভোট চুরি, পূর্বের জিনিস পুনরাবৃত্তি কোনোদিন এই বাংলাদেশে হবে না। আমরা কমিশন যতদিন আছি এখানে। জাতীয় পার্টির প্রতি মানুষের আস্থা নেই এবং দলটির ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন রওশনপন্থীদের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। তিনি বলেন, জাতীয় পার্টি এখন গৃহপালিত থেকে ক্রীতদাসে পরিণত হয়েছে। শুক্রবার কাকরাইলে এক অনুষ্ঠানে তিনি বলেন, ব্যাংক খাত সহ দুর্নীতি অনিয়মের বিষয়ে কোনো কথা বলছে না সংসদের বিরোধী দল। বাংলাদেশ ব্যাংক তাদের ইচ্ছা মতন যে কোনো ব্যাংক তারা অধিগ্রহণ করতে পারবে অন্য ব্যাংকের মাধ্যমে, এটা ঘুরেই নিচ্ছে আর কি, অর্থাৎ তার দরকার ঘুরেই নিচ্ছে। এখানে শেষ নয়, বড় বড় কোম্পানিগুলো আমরা দেখছি যে ভিতরে অন্তর্দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে বড় বড় কোম্পানি অন্য কোম্পানিগুলো গ্রাস করে খাচ্ছে। সব থেকে বেশি কাজ হলো রাজনীতিবিদদের এটার বিরুদ্ধে কথা বলা। 30 এপ্রিল মধ্যরাতে শেষ হচ্ছে জাটকা সংরক্ষণে 2 মাসের নিষেধাজ্ঞা। আবারও চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নৌকা ও জাল মেরামতে ব্যস্ত তারা। এবারের অভিযান সফল দাবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। আর ইলিশের উৎপাদন বাড়ার আশা মৎস্যবিজ্ঞানীদের। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। নৌকা মেরামত করতে হাটুরি বাটালের খুটকাট শব্দ। মেরামত করছেন নৌকা, কেউ সেলাই করছেন জাল। জাটকা সংরক্ষণে 2 মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে জাল ও নৌকা নিয়ে জলের সঙ্গে মিতালি করবেন জেলেরা, ছুটবেন মাছ শিকারে। তাই তো জাল, দড়ি ও নৌকা মেরামতের এমন কর্মযোগ্য তাদের। নালায় মাছ বৈশা দিলে আমরা চলতে পারুম। কিস্তি মিস্তি আসিল, মনে করেন 2 মাস বহুত কষ্ট হয়েছে। এগুলো সব কমপ্লিট করে রাখতেছি, আবার অভিযান শেষ হইলে এবার আল্লাহ করে নামবো আর কি। দেনামানা করে এখন জালের বাইরে লামাইতে আছি, যদি আল্লাহ রুজি রোজগার দেয় তো দেনামানা দিতে পারবেন। অন্যবারের চেয়ে এবারে নিষেধাজ্ঞাকালীন আরও বেশি তৎপর ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই বেশি পরিমাণে রক্ষা পেয়েছে জাটকা, দাবি নৌপুলিশের। আর নিষেধাজ্ঞার কারণে এবারেও কাঙ্ক্ষিত ইলিশ উৎপাদনের আশা মৎস্য বিভাগের। বিপুল পরিমাণে কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে, বিপুল পরিমাণে জাটকা মাছ উদ্ধার হয়েছে। আমরা মনে করি যে আমাদের এই সফলতার ফলে নদীতে মাছের উৎপাদন অবশ্যই বৃদ্ধি পাবে। ইলিশ যে পরিমাণ উৎপাদন বৃদ্ধি হয়েছে জাটকা সংরক্ষণের মাধ্যমে, তাতে টোটাল উৎপাদন 6 লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে। জাটকা সংরক্ষণে দেশের 6টি অভয়াশ্রমে নিষেধাজ্ঞা শুরু হয় গত 1 মার্চ। 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী 30 এপ্রিল মধ্যরাতে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের সঙ্গে সংযোগ এখনও বিচ্ছিন্ন আছে। কেবলের কাটা অংশ ইন্দোনেশিয়ার জলসীমায় থাকায় দেখা দিয়েছে নানা জটিলতা। এই অবস্থায় সারা দেশে ইন্টারনেটে ধীর গতি ঠিক হতে 1 মাসের বেশি সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত 19 এপ্রিল রাত 12টা থেকে সারা দেশে ইন্টারনেটে ধীর গতি দেখা দেয়। বিষয়টি সবার নজরে এলে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি অনুসন্ধান চালিয়ে জানতে পারে ইন্দোনেশিয়ার জলসীমায় সমুদ্রের তলদেশে ব্রেক করেছে কেবল। এতে পটুয়াখালীর কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউ 5-এর সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ইন্টারনেট সংযোগে দেখা দেয় বিভ্রাট। শুধু বাংলাদেশ নয়, সিমিউ 5 সাবমেরিন কেবলের সঙ্গে সংযুক্ত থাকা 17টি দেশকে কম বেশি সমস্যায় পড়তে হচ্ছে। সবাই এই কেবল কাটাতে ক্ষতিগ্রস্ত কম বেশি, তো আমরা যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছি, তবে এটা ইনশাল্লাহ খুব শীঘ্রই এই কেবলটা রিপেয়ার করার চেষ্টা এখানে করা হচ্ছে কনসোর্টিয়াম থেকে। কেবলের কাটা অংশ ইন্দোনেশিয়ার জলসীমায় থাকায় দেখা দিয়েছে নানা জটিলতা। পুরোপুরি ঠিক হতে 1 মাসের বেশি সময় লাগবে বলে জানান বিএসসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক। 17টা দেশ মিলেই আমরা সাফার হচ্ছি। কনসোর্টিয়ামের দায়িত্বপ্রাপ্ত যে অপারেশনের মেইনটেনেন্স গ্রুপ আছে, তারা এটা উদ্যোগ নিয়েছে। কেবল ঠিক হবে এই মাসে, হবে না মের 20 তারিখ, তারপরে হবে। এখন প্রশ্ন হলো এই 1 মাস কি করে চলবে ইন্টারনেট? জবাবে কর্তৃপক্ষ জানায়, কক্সবাজারে অবস্থিত প্রথম সাবমেরিন কেবল সিমিউ 4 পুরোপুরি সচল রয়েছে। বিচ্ছিন্ন হয়ে যাওয়া দ্বিতীয় সাবমেরিন কেবলের উল্লেখযোগ্য পরিমাণ ব্যান্ডউইথ প্রথম সাবমেরিন কেবলে শিফট করা হচ্ছে। সিংটেল এটা সর্বোচ্চ চেষ্টা করছে
যে যত দ্রুত সম্ভব এই কেবলটা রিপেয়ার এবং মেনটেন করার জন্য। দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউ 5 দিয়ে বাংলাদেশে প্রায় 1600 জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করা হয়, আর প্রথম সাবমেরিন কেবল সিমিউ 4 দিয়ে 800 জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করা হয়। এছাড়া প্রায় 2700 জিবিপিএস আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল কেবল লাইসেন্সের মাধ্যমে আসে, যা ভারত থেকে স্থলপথে ব্যান্ডউইথ আমদানি করতে ব্যবহৃত হয়। সময় সংবাদ, পটুয়াখালী। সুপারি গাছের পরিত্যক্ত খোল দিয়ে লক্ষ্মীপুরে তৈরি হচ্ছে গৃহস্থালির নান্দনিক তৈজসপত্র। তৈরিকৃত পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত এসব পণ্য যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। পণ্যগুলো দেশের গণ্ডি ছাড়িয়ে এবার যাবে বিদেশেও। বিসিক কর্মকর্তা জানান, এই উদ্যোগকে ক্ষুদ্র শিল্পের আওতায় আনা হয়েছে। করিমুল হক করণের ছবিতে মজহারুল আনোয়ার টিপু রিপোর্ট। প্রথমে বাগান থেকে সংগ্রহ করা হয় সুপারি গাছের খোল। এরপর সেগুলো নিয়ে এক জায়গায় জড়ো করার পর বিভিন্ন আকারে কাটা হয়। পরে সেগুলো পানিতে পরিষ্কার ও জীবাণুমুক্ত করার পর প্রস্তুত করা হয় বিভিন্ন নান্দনিক তৈজসপত্রের জন্য। এরপর বিশেষ মেশিনের সাহায্যে মাত্র কয়েক মিনিটের মধ্যে তৈরি করা হয় নজরকাড়া গৃহস্থলীর সব তৈজসপত্র। লক্ষ্মীপুরের রায়পুরে চলছে থালাবাটি, নাস্তার ট্রে, বিয়ের কার্ড সহ 9টি পণ্য তৈরির বিপুল কর্মযজ্ঞ। সুপারি গাছের ঝরে যাওয়া পাতাখোল আগে জ্বালানির কাজে ব্যবহার হলেও সেটিকে এমন নান্দনিকভাবে উপস্থাপন করছেন দক্ষিণ পশ্চিম কেরোয়ার তুলাতলি এলাকার মামুনুর রশিদ। 2017 সালে সুপারির খোলে তৈজসপত্র তৈরিতে আগ্রহী হন তিনি। এরপর একটি টিনশেড ঘরে প্রয়োজনীয় যন্ত্রপাতি বসিয়ে খোল দিয়ে বিভিন্ন পণ্য তৈরির কাজ শুরু করেন। বর্তমানে কারখানায় 10 জন নারী শ্রমিক কাজ করছেন। তৈজসপত্রে এতে কোনো ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় না। এদিকে খোল বিক্রি করে বাড়তি আয় করছেন সুপারি বাগানের মালিকরা। এগুলো আগে রান্নার কাজে ব্যবহৃত হতো, এখন আমরা নিয়ে আসি বিভিন্ন রকমের উৎপাদন করি। আমাদের এলাকায় ফ্যাক্টরিটা দেওয়া আমাদের অনেক ভালো হয়েছে, আমরা এখানে চাকরি বাকরি করতে পারি। গ্রামে গ্রামে গিয়ে আমি পাতাগুলো সংগ্রহ করছি, তো সেই সংগ্রহের ফলশ্রুতিতে আজকে আমার এই ফ্যাক্টরিতে মানে অব্যাহতভাবে আমার পাতার আসছে। এদিকে শিল্প ইউনিটটি পরিদর্শন করে প্রতিষ্ঠানটিকে ক্ষুদ্র শিল্পের আওতায় এনেছে জেলার বিসিক কর্তৃপক্ষ। জেলাব্যাপী এই শিল্পের বিকাশে সহায়তার আশ্বাস বিসিক কর্মকর্তার। এমন উদ্যোক্তার জন্য আমরা অলরেডি 50 জনকে এই জেলা কার্যালয় থেকে প্রশিক্ষণ দিয়েছি এবং তাদের অনুপ্রাণিত করেছি। ওনাদের যাতে আর্থিকভাবে আমরা সহযোগিতা করতে পারি সেই জন্য আমরা বিশেষ ঋণের ব্যবস্থা করার জন্য ব্যবস্থা নিয়েছি। জেলায় 7200 হেক্টর জমিতে সুপারির বাগান রয়েছে। মজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। প্রভাবশালীদের খাল ও ছড়া দখলের মহোৎসব চলছে খাগড়াছড়ি জেলা শহরে। দখল করা সরকারি জমিতে অপরিকল্পিত স্থাপনা নির্মাণে নষ্ট হচ্ছে পর্যটন শহরের সৌন্দর্য। অন্যদিকে বর্ষায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় দেখা দেয় জলাবদ্ধতা। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ স্থাপনা চিহ্নিত করে দখলমুক্ত করতে নেওয়া হবে উদ্যোগ। ছোটন বিশ্বাসের ছবি ও জিতেন বড়ুয়ার তথ্যে রিপোর্ট। এক সময়ের প্রবাহমান খাল এখন পরিণত হয়েছে সরু নালায়। অনেক স্থানে হারিয়েছে অস্তিত্ব। অবৈধ দখলের কারণে খাগড়াছড়ি শহরের খাল ও ছড়াগুলোর এখন এই চিত্র। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় প্রভাবশালী চক্র আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দখল করছে এসব জলাশয়। পরে সেখানে বেআইনিভাবে নির্মাণ করা হয় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় শহরে সৃষ্টি হয় জলবদ্ধতা। তলিয়ে যায় সরকারি দফতর, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি। বিপন্ন হয় পর্যটন শহরের প্রাকৃতিক সৌন্দর্য। আমরা বাড়িতে পারি না, ঘরে ঢুকে জিনিসপত্র সরাসরি করতে হয়, কত কষ্ট করে থাকি আমরা। ছড়াগুলা অবৈধ দখল করে বাড়িঘর করার কারণে প্রতি বছরে আপনার পানি উঠে এখানে অফিস আদালত থেকে শুরু করে এবং রাস্তাঘাট পর্যন্ত এবং অলরেডি শহর পর্যন্ত পানি ঢুকে যায়। এই খাল, বিল এবং যেসব জলাশয় বেদখল হয়ে যাচ্ছে সেগুলো উদ্ধার করতে হবে। অবৈধ দখলমুক্ত করতে উদ্যোগ নেয়ার কথা জানান পৌর মেয়র। দখলমুক্ত করার জন্য তাও জেলা প্রশাসন সহ সকলের উদ্যোগ নিলে অবশ্যই তারা এই জলাবদ্ধতা থেকে এই খাগড়াছড়ি শহরকে রক্ষা করা সম্ভব হবে। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে খাগড়াছড়ি শহরের খাল ও ছড়া রয়েছে 10টির অধিক। তবে সরজমিনে দেখা যায় জলাশয়গুলোর অধিকাংশ স্থান অবৈধ দখলদারদের কবলে। এছাড়া জেলার 3টি নদীর বেশ কিছু অংশও দখল করেছে দখলদাররা। সময় সংবাদ, খাগড়াছড়ি। দেশের প্রথম ইকো অ্যাডভেঞ্চার হচ্ছে কক্সবাজারের ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্য ও মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যানে। নিরাপদে বন্যপ্রাণী দেখার পাশাপাশি রয়েছে ইকো অ্যাডভেঞ্চারের নানা ব্যতিক্রমী আয়োজন।
অপরূপ লেক ও পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করা যাবে। এর মধ্য দিয়ে বনকে রক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর বিকল্প আয়ের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশের বৃহৎ মাদার গর্জন বাগান, যার অবস্থান কক্সবাজারের চকরিয়ায়। জনসংখ্যার চাপ, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গাদের আগমনে এই অঞ্চলে 40টি গ্রামের প্রায় 50,000 মানুষ বনের উপর জীবিকা নির্বাহ করে, যার কারণে বনের গাছপালা ও প্রাণীরা পড়েছিল হুমকির মুখে। কিন্তু কিভাবে এই বন রক্ষা করা হচ্ছে তার বর্ণনা দেন বন পাহারাদার নুরুল হুদা। অনেক সময় গাছের সাথে দ্বন্দ্বে পড়ে যায়, আমাদের অনেক লোক এরকম আহত হয়েছে, মাথা ফাটছে, বাড়ি লাগছে, এরকমও গেছে। তা বর্তমানে গাছ কাটাকাটি ইনশাল্লাহ সম্পূর্ণ বন্ধ। শুধু নুরুল হুদা নন, এখন কমিউনিটি পাহারা দলের 91 জন সদস্য বন বিভাগের সঙ্গে দিনরাত গাছপালা ও প্রাণী রক্ষা করছেন। তারা সবাই স্থানীয় বাসিন্দা। যেদিকে যান এদিকে মানে এখন মোটামুটি ইনশাল্লাহ খুবই সুন্দর। বন না থাকলে তো আমরা থাকবো না, আমাদের জীবনতে বন নিয়ে। জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্যে রয়েছে ইকো অ্যাডভেঞ্চার, যেখানে ট্রি অ্যাডভেঞ্চার, ইকো হাউস, তাঁবু জলসা, গাছে ঝোলা, ট্রল হাইকিং ও পর্যবেক্ষণ টাওয়ার। একদিকে বন্যপ্রাণী দেখার সুযোগ, অন্যদিকে রোমাঞ্চকর ইকো অ্যাডভেঞ্চার, যা মাতিয়ে রাখতে পারে প্রকৃতিপ্রেমী ভ্রমণকারীদের, যা বাংলাদেশে প্রথম। বাংলাদেশে এই প্রথম এবং এই সুন্দর ব্যবস্থাপনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। স্পটটা গড়ে ওঠাতে আমি অনেক বেশি আনন্দিত। বন বিভাগের সঙ্গে নানা প্রকল্পের মাধ্যমে বন রক্ষা এবং প্রথম ইকো অ্যাডভেঞ্চার ব্যবস্থাপনা করছে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট। তারা বলছে এটি বাংলাদেশের একটি আদর্শ বন হিসাবে পরিণত হবে। বিভিন্ন প্রজাতির গাছ আছে, তার ভিতরে সবচেয়ে মেইন প্রজাতি হচ্ছে এখানে গর্জন, তারপরে ঢাকেজাম, সেগুন। পর্যটকরা কক্সবাজারে যেমন সাগরটি দেখতে আসে এবং এখানে যদি আলাদা এই ধরনের ফ্যাসিলিটিগুলো আমরা এনশিওর করতে পারি, তাহলে পর্যটকরা এখানেও আসবে। বন জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। এই বনকে টিকিয়ে রেখে জীবন ও জীবিকার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। মেধাকচ্ছপিয়া এবং ফাঁসিয়াখালীর মতো সুন্দর স্পটগুলো যদি এই ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করানো যায়, যখন স্থানীয় লোকজন উপকৃত হবে তখন তারা বনকে ভালোবাসবে, ট্যুরিস্টদেরকে সম্মান করবে এবং তাদের নিজেদের জীবিকার প্রয়োজনে তারা এখানে ইকো ট্যুরিজমকে প্রমোট করবে। 2007 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে প্রতিষ্ঠিত হয় এটি। এখানে রয়েছে 50 প্রজাতির প্রাণী, 162 প্রজাতির পাখি ও 25 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। বনের গাছপালা ও বনের প্রাণীর সঙ্গে দ্বন্দ্ব বাড়ছে মানুষের। এই দ্বন্দ্ব নিরসনে এবং বনকে রক্ষায় সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে বনকে গড়ে তোলা হচ্ছে ইকো ট্যুরিজমে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান। শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সদস্য, সচিব ও পরিচালকদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতিহা পাঠ ও বঙ্গবন্ধু সহ 15 আগস্টে নিহতদের আত্মার শান্তির কামনায় মোনাজাত করেন তারা। পাবনায় অগ্রণী ব্যাংকের কাশীনাথপুর শাখায় প্রায় 10.5 কোটি টাকার অনিয়মের অভিযোগে ব্যাংকের ম্যানেজার সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 13 কোটি টাকার অনিয়ম করেছে পাবনার কাশীনাথপুর অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা। এমন সংবাদে বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে 5 সদস্য বিশিষ্ট অডিট টিম কাশীনাথপুর শাখায় অডিটে আসেন। পরে অডিটে অনিয়ম মেলে প্রায় 10.5 কোটি টাকার। এ সময় স্থানীয় থানায় খবর দিলে গ্রেফতার করা হয় কাশীনাথপুর শাখার ম্যানেজার হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে। পরে রাতেই অডিট টিমের সদস্যরা রাজশাহী ফিরে যান। এ ঘটনায় চরম অনিশ্চয়তায় ভুগছেন ব্যাংকের গ্রাহকেরা। ব্যাংকে টাকা রাখতে সাহস পাচ্ছেন না তারা। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। এত টাকা যদি লাপাত্তা হয়ে যায় ব্যাংক থেকে, এত বড় মানের একটা ব্যাংক, আর এখানে যদি গ্রাহকরা এই ধরনের নিউজ যদি পায় তাহলে গ্রাহকদের পর্যায়ে একটা হতাশা কাজ করে। গতকালকের যে ঘটনা ঘটেছে এর থেকে কিন্তু আমাদের ব্যাংকের প্রতি আস্থা হারিয়ে ফেলবো। যারাই টাকাটা রক্ষা করবে তারাই ভক্ষক। ক্যাশ চেক করতে গেলে ক্যাশে আমাদের যথাযথ পরিমাণ টাকা নাই, যা আমার থাকার কথা বলতে আমার অ্যাফেয়ার্স অনুযায়ী সেই পরিমাণ টাকা নাই, টাকা শর্ট আছে। তারা সেই টাকা আমাকে সংগ্রহ করে দিতে পারে নাই এবং তারা ঘাটতিটা কিভাবে পড়বে তাও করতে পারে নাই, বাদ দিয়ে আমাকে আইনে আশ্রয় নিতে হয়েছে। কেন
আমার তো বলতে তো আমি টাকা কম রেখে আমি বেরোতে পারি না। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ। বিষয়টি যেহেতু অর্থ সংক্রান্ত বিষয়, এটা দুদকের শিডিউলভুক্ত একটা মামলা। আমরা আইনি যে কার্যক্রমগুলো আছে এবং সংশ্লিষ্ট কাগজপত্র সংশ্লিষ্ট দুদকে আমরা কাগজপত্র প্রেরণ করব। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। ফরিদপুরে দুই ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আসাদুজ্জামান তপন এবং মেম্বার অজিত বিশ্বাসের সম্পৃক্ততার তথ্য প্রমাণ পাওয়া গেছে। তাদের ধরিয়ে দিতে সহায়তা করলে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় ঘটনা পরবর্তী সামগ্রিক বিষয় নিয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার। তিনি জানান, চেয়ারম্যান তপন এবং মেম্বারকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে। তাদের ধরতে এয়ারপোর্ট, বন্দর এবং বর্ডারে সতর্কতা জারি করা হয়েছে। তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে পত্র দেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক। আসামিদের গ্রেফতার করার জন্য সর্বোচ্চ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। চেয়ারম্যান এবং মেম্বারকে আমরা গ্রেফতার যাতে দ্রুত করা হয়, অথবা কেউ যদি সত্যি আমাদের সহযোগিতা করে, অথবা কেউ যদি তাকে গ্রেফতারের জন্য সুনির্দিষ্ট তথ্য দিতে পারে, জেলা প্রশাসন তাদেরকে পুরস্কার ঘোষণা করবে। তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বস্তির বৃষ্টি হচ্ছে সিলেট ও মৌলভীবাজারে। সিলেটে রাত 12টার পর বৃষ্টিপাত শুরু হয়, আর মৌলভীবাজারে রাত 1টার পর ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হয়েছে। হিমেল বাতাস আর বৃষ্টিতে শীতলতা অনুভব করেন এলাকাবাসী। বৃষ্টি থেমে গেলেও আকাশে মেঘের গুরুগম্ভীর ডাক অব্যাহত থাকে। তাপমাত্রা কমায় জনজীবনে নামে স্বস্তি। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুদিনব্যাপী চাকরির মেলা। শুক্রবার সকালে রুয়েট ক্যারিয়ার ফোরাম আয়োজিত এই চাকরির মেলা উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি প্রাপ্তিতে দারুণভাবে সহায়তা করবে এই মেলা। দুদিনের মেলায় প্রাণ, আরএফএল, নাভানা, ওয়ালটন সহ বেশ কিছু নামি দামি প্রতিষ্ঠানের স্টল রয়েছে। চাকরি প্রার্থীদের জীবন বৃত্তান্ত যাচাই বাছাই করে যোগ্যদের অন স্পট চাকরি দেবে প্রতিষ্ঠানগুলো। অবশেষে জনসমক্ষে ফিরেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আগামী সপ্তাহ থেকে আবারও নিজের দায়িত্ব বুঝে নেবেন তিনি। রাজার গ্রীষ্মকালীন পরিকল্পনায় জাপানের রাষ্ট্রীয় সফরও রয়েছে। ফেব্রুয়ারিতে ক্যান্সারে আক্রান্তের পর চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হয়েছে রাজার। গেল ফেব্রুয়ারিতে ক্যান্সার ধরা পড়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের। এরপর থেকেই জনসমক্ষে সব ধরনের দায়িত্ব পালন থেকে বিরত থাকেন তিনি। তবে এবার সুখবর দিয়েছে বাকিংহাম প্যালেস। আগামী সপ্তাহ থেকেই জনসমক্ষে সব রকমের দায়িত্ব পালন শুরু করবেন রাজা চার্লস। বিবিসি জানিয়েছে, মঙ্গলবার থেকে রাজা একটি ক্যান্সার চিকিৎসা কেন্দ্রে প্রাথমিকভাবে যাওয়া শুরু করবেন। এছাড়াও তার গ্রীষ্মকালীন পরিকল্পনার মধ্যে একটি রাষ্ট্রীয় সফর রয়েছে, যেখানে তিনি জাপানিজ সম্রাটের সঙ্গে দেখা করবেন। বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র জানায়, অব্যাহত থাকবে রাজার চিকিৎসা কার্যক্রম। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার অগ্রগতিতে বেশ সন্তুষ্ট চিকিৎসকেরা, যদিও ক্যান্সারের ধরন এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। এছাড়াও এই চিকিৎসা কতদিন ধরে চলবে তা এখনো পরিষ্কার জানা যায়নি। তবে চিকিৎসকদের আশা, খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন রাজা তৃতীয় চার্লস। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর 2022 সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক ঘটে তৃতীয় চার্লসের। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্যান্সার ধরা পড়লে বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানায়, চিকিৎসায় সেরে ওঠার ব্যাপারে সম্পূর্ণ আস্থা রয়েছে 75 বছর বয়সী রাজা চার্লসের। যত দ্রুত সম্ভব আবার স্বাভাবিক দায়িত্ব পালনে ফিরবেন বলেও আশাবাদী তিনি। অন্তরা সেন, সময় সংবাদ। শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় 88 আসনের ভোট উৎসব। রাহুল গান্ধী, ওম বিড়লা, হেমা মালিনী, শশী থারুরের মতো হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হয়েছে শুক্রবার। পশ্চিমবঙ্গ, মণিপুর ও আসামে রেকর্ড 70% ভোট পড়েছে। দ্বিতীয় দফার ভোট গ্রহণের মধ্য দিয়ে 190টি আসনের ভোট গ্রহণ শেষ করল দেশটির নির্বাচন কমিশন। কেরালা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস।
দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের ওয়ানারের একটি ভোট গ্রহণ কেন্দ্রের ছবি এটি। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোটাররা। শুধু কেরালার রাহুল গান্ধীর কেন্দ্রেই নয়, দ্বিতীয় দফায় দেশটির 13টি রাজ্যের 88টি আসনেই এমন চিত্র ছিল দিনভর। প্রায় সব ভোট কেন্দ্রেই নারী পুরুষ থেকে শুরু করে সব বয়সী ভোটারদের সরব উপস্থিতি রীতিমতো ভোট উৎসবে পরিণত হয়। कोई थोड़ा दिन मुश्किल है, कोई टेंशन नहीं है, इसलिए आता है पूरा। यंग्स इन इंडिया आर ready to think or change for making the Prime Minister Rahul Gandhi. So we are very proud to get a candidate like Rahul Gandhi from here. Rahul Gandhi, the upcoming Prime Minister, we expect the upcoming Prime Minister of India. We will expecting the change in the national world. তবে তাপপ্রবাহের কারণে কেরালায় 2 জন ভোটার ও 1 জন পোলিং এজেন্টের মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। যদিও তীব্র গরম উপেক্ষা করেই দক্ষিণী সিনেমার বড় বড় তারকাদেরও ভোট দিতে দেখা যায়। My vote stands for my right, for my power to choose who represents me, who will be my voice in the parliament, because this is a vote for the country. We are here because we want to change the government in Delhi. শুক্রবার দ্বিতীয় দফার ভোট হয়েছে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর সহ 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। এদিকে দ্বিতীয় দফার ভোটের দিন তৃতীয় দফার নির্বাচনী এলাকাগুলোতে প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন বিজেপি, কংগ্রেস ও তৃণমূলের শীর্ষ নেতারা। এদিন পশ্চিমবঙ্গের মালদায় নির্বাচনী সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 7 মে হবে লোকসভার তৃতীয় দফার ভোট গ্রহণ। শান্তিপূর্ণভাবে শেষ হলো ভারতের দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে 2 দফায় 190 লোকসভা আসনের ভোট দিলেন প্রায় 40 কোটি ভোটার। কেরালার ওয়ানডে কেন্দ্র থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। কার্বন নিঃসরণের মাত্রা কমাতে উন্নত দেশগুলোকে আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। বার্লিনে জলবায়ু সংলাপে আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান। জার্মানির বার্লিন থেকে সংলাপের বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। শুক্রবার বার্লিনে অনুষ্ঠিত পিটার্সবার্গ ক্লাইমেট ডায়ালগ ইন বার্লিন বা জলবায়ু সংলাপের ফাঁকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের ফলে নানাভাবে ক্ষতিগ্রস্ত বিশ্বের উন্নয়নশীল তৃতীয় ও অনুন্নত দেশগুলোকে অচিরেই ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়ার বিষয়টি তুলে ধরেন। বলেন, 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোয় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের সময় আর 2024 সাল এক নয়, তাই জলবায়ু তহবিল গঠন ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর মাঝে বন্টন এখন সময়ের দাবি। দেখুন, বিশ্বের অর্থনীতিতে দুর্বল দ্রুত উন্নয়নশীল দেশগুলোর জলবায়ুর ক্ষতি পুষিয়ে নিতে 2030 সালের মধ্যে অন্তত $2.8 ট্রিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন। বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টাই পারে জলবায়ুর তহবিল সমস্যার সমাধানে এগিয়ে আসতে। আজারবাইজানের রাষ্ট্রপ্রধান আলিয়েভের সঙ্গে বৈঠকে শলস আরও বলেন, জলবায়ুর পরিবর্তনে ক্ষতিগ্রস্ত অনেক দেশেরই ঋণের বোঝা নিয়েও জার্মানি ওয়াকিবহাল। এমন পরিস্থিতিতে ঋণগ্রস্ত বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও সমন্বিত একটি আধুনিক পরিকল্পনা নিয়ে এগিয়ে গেলে বিশ্বের মধ্যম আয়ের দেশগুলো ঋণের বোঝা থেকে কিছুটা হলেও রেহাই পাবে। আগামীতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে এজেন্ডা নির্ধারণে বাৎসরিক এই পিটার্সবার্গ সংলাপ অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করেন পরিবেশ বিজ্ঞানীরা। বিগত সময়গুলোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সব ধরনের জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে তহবিল দিতে বারবার অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ, মালদ্বীপ সহ আরও বেশ কয়েকটি দেশ। কিন্তু সেই কাঙ্ক্ষিত তহবিল গঠন না করায় এখনও হতাশ অনেকেই। তাই শুধু কথায় নয়, কাজে প্রমাণ রাখতে বিশ্ব নেতৃবৃন্দের কাছে আহ্বান জানিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। নানা কারণে দীর্ঘদিন থেকে বাংলাদেশে বিনিয়োগ থেকে বিমুখ হচ্ছেন প্রবাসীরা। প্রবাসী কল্যাণ সেল থাকলেও খুব বেশি সহযোগিতা না পাওয়ার অভিযোগ আছে। তবে দেশে বিনিয়োগ বাড়াতে এবার বিশেষ ক্ষমতা সম্পন্ন সেল চালুর পরিকল্পনা করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদন। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। যে কোনো দুর্যোগময় সময়ে রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকা থাকে অনস্বীকার্য। তবে প্রবাসীদের অভিযোগ, নানা সমস্যায় এখন দেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন তারা।
এমন অবস্থায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে এক মতবিনিময় সভা করেছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ। এই মতবিনিময়ে নানা সমস্যা উল্লেখ করে সেগুলি সমাধানের আহ্বান জানান ব্রিটেনের বাংলাদেশি ব্যবসায়ী নেতারা। প্রবাসী কল্যাণ সেল চালু থাকলেও সেখানে প্রবাসীদের অংশগ্রহণ না থাকায় সেটি তেমন কাজে আসছে না। তাই সরাসরি প্রবাসীদের অংশগ্রহণমূলক সেল গঠনের দাবিও জানান তারা। সরকারকে খুব গভীরভাবে নেওয়া হচ্ছে এবং মন্ত্রী মহোদয়কে আমরা ব্রিটিশ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটার পুরো একটা রিপোর্ট পেশ করেছি। আমি অত্যন্ত আশাবাদী যে উনি আমাদের এনআরবিদের যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো নিয়ে উনি কিন্তু আলাপ করবেন। ওয়ান স্টপ সার্ভিস প্রবাসীদের জন্য প্রোভাইড করে, তাহলে আমার মনে হয় এটা কার্যকর হবে এবং প্রবাসীদের সমস্যা সমাধান করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, এর মধ্যে প্রবাসী কল্যাণ সেলের পাশাপাশি নতুন একটি সেল চালুর পরিকল্পনা করা হয়েছে। এই সেলের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদের সকল সমস্যা সমাধান করা হবে। প্রবাসীদের সমস্যা যেখানে হবে সেখানেই সমাধান হবে। এখানে আমাদের 104টি টিসি আছে, ট্রেনিং সেন্টার আছে। সেই ট্রেনিং সেন্টারের মাধ্যমে দক্ষ শ্রমিক গঠনের লক্ষ্যে আমরা কাজ করি। এই মতবিনিময় সভায় বাংলাদেশে বাণিজ্যের প্রসারে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো লিপিবদ্ধ করে নেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসলিম। মতবিনিময় শেষে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবসায়ী নেতাদের স্মারক তুলে দেন প্রতিমন্ত্রী। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। মধ্যযুগীয় নানা নিদর্শনের শহর ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশ লাতভিয়ার রাজধানী রিগা। ঐতিহাসিক নানা স্থাপনা, প্রাকৃতিক সৌন্দর্য, প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজন দেখতে রিগায় আসেন পর্যটকরা। শীত কমতে থাকায় শহরটি মুখর পর্যটকদের পদচারণায়। রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তরিকুল হাসান আশিকের রিপোর্ট। ইউরোপের বাল্টিক অঞ্চলের সমৃদ্ধ দেশ লাতভিয়া মধ্যযুগীয় অসংখ্য স্থাপনার জন্য পর্যটকদের টানে দেশটির রাজধানী রিগা। শহরের প্রায় প্রতিটি অলিতে গলিতেই দেখা মিলবে ঐতিহাসিক নানা স্থাপনা, যেগুলো বহন করছে মধ্যযুগীয় নানা স্মৃতি। শহরের ওল্ড টাউন, রিগা ক্যাথিড্রাল বা ফ্রিডম মনুমেন্টকে ঘিরেই বেশি আগ্রহ পর্যটকদের। এছাড়া শহর জুড়েই রাখা হয়েছে লাতভিয়া ও রিগার উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের ভাস্কর্য। এরকম ঐতিহাসিক নানা স্থাপনার পাশাপাশি রিগার প্রাকৃতিক সৌন্দর্যেও মুগ্ধ পর্যটকরা। বসন্তের ছোঁয়ায় ফুলে ফুলে ছেয়ে যেতে শুরু করেছে পার্কগুলো, তাই রিগায় বাড়ছে পর্যটকদের আনাগোনা। আমি মনে করি এ শহরের মূল পর্যটন আকর্ষণ রিগান চার্চগুলো। এখানে ঐতিহাসিক বেশ কিছু চার্চ রয়েছে যেগুলো লাতাভিয়ার ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় বহন করছে। এগুলোই রিগার মূল সৌন্দর্য। এটি চমৎকার একটা শহর। এখানকার রাস্তাগুলো বেশ প্রাণবন্ত। বিভিন্ন বয়সের মানুষ একসঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ডে মেতে আছে, যেটি সত্যি অসাধারণ। সঙ্গীত, থিয়েটার বা অপেরা সহ সাংস্কৃতিক বিভিন্ন অঙ্গনে বাল্টিক অঞ্চলে বিশেষ খ্যাতি রয়েছে লাতভিয়ার রিগার। লাতভিয়ান ন্যাশনাল অপেরা হাউসের অপেরা উপভোগ করতেও অনেকে বেছে নেন রিগাকে। ঐতিহাসিক অসংখ্য চার্চ আর বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন দেখতেই মূলত পর্যটকরা রিগায় আসলেও প্রাকৃতিক সৌন্দর্য পিছিয়ে নেই এই বাল্টিক শহরটি। সেই সাথে এদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড সেটিও মুগ্ধ করবে যে কাউকে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, রিগা, লাতভিয়া। সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের ঈদ পুনর্মিলনী মাতালেন ব্যান্ড দল আর্ক। জমকালো আয়োজনে আর্কের হাসান ছাড়াও 5 শিল্পী অংশ নেন। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ইউথ বাংলা কালচারাল ফোরাম। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। দীর্ঘদিন পর বাংলা ব্যান্ড সঙ্গীতের ছোঁয়া পেলেন প্রবাসীরা। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের অন্যতম প্রাণ আইয়ুব বাচ্চু, জেমস এবং হাসানের গান এখনও গেঁথে আছে মানুষের মনে। আর প্রবাসে ব্যান্ড সঙ্গীত পিপাসুরা দীর্ঘদিনের মনের আকাঙ্ক্ষা মিটিয়েছেন ইউথ বাংলা কালচারাল ফোরাম ইউএই আয়োজিত ঈদ পুনর্মিলনীর জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে। হাসান ছাড়াও এই অনুষ্ঠানে বাংলাদেশি সঙ্গীতের দুটি ছড়িয়েছেন আরও 5 শিল্পী। আয়োজনকে আমি স্বাগত জানাই, কারণ এখন পর্যন্ত এখানকার বাঙালিদের জন্য তারা
যে আমাদেরকে এখানে তাদের সামনে উপস্থাপন করার যে সুযোগ সৃষ্টি করেছে, এটাকে আমি সাধুবাদ জানাই। আমাদের সন্তানরা যেন আমাদের সংস্কৃতি সবকিছু যেন তারা অন্তরে ধারণ করতে পারে, এই প্রচেষ্টা আমরা সবসময় চালিয়ে যাই। অনুষ্ঠানে ইউথ বাংলা কালচারাল ফোরামের একাধিক সদস্য সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন। তাদের পরিবেশনায় 12 মাসে 13 পার্বণের গল্পসহ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন। এছাড়া শিল্পীদের সম্মিলিত কাওয়ালি ও কবিতা আবৃত্তির পরিবেশনা ছিল অসাধারণ। সাম্প্রতিক সময়ে দেশটিতে সাময়িক প্রাকৃতিক দুর্যোগ থাকলেও এই আয়োজনে দর্শক উপস্থিতির কোনো কমতি ছিল না। দুবাইয়ে যে ন্যাচারাল ডিজাস্টার চলতেছে, তার মাঝে আমরা প্রোগ্রামটা না পিছিয়ে যে একটা সফল প্রোগ্রাম করতে পেরেছি, এইটা একমাত্র টিম ওয়ার্ক এবং আমাদের দর্শকদের ভালোবাসা ছাড়া সম্ভব ছিল না। ছোট বড় সবাই কিন্তু এখানে এসেছে, সবাই হাসানের সাথে সুর মিলিয়ে গিয়েছে। আমরা সবসময় বলে থাকি যে আমাদের অনেকগুলো উৎসব, আমাদের অনেকগুলো উদযাপন আমরা করে থাকি, এগুলোকে একত্রিত করে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলাম। ইউথ বাংলা কালচারাল ফোরাম বেশ কয়েক বছর সংযুক্ত আরব আমিরাতে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসেন। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এবার খেলার খবর। টি-20 ম্যাচের শেষ দিকে ডেথ ওভারে রান বাড়ানোর কৌশল নিয়ে কাজ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রামে স্কিল ট্রেনিংয়ের প্রথম দিনে মূলত লেট মিডল অর্ডার ব্যাটারদের সঙ্গে সময় কাটিয়েছেন হাথুরু এবং তার কোচিং স্টাফরা। টানা খেলার মধ্যে থাকা এদিন খুব বেশি অনুশীলন করেননি পেসাররা, তবে নেটে আলাদা করে ব্যাটিং অনুশীলন করেছেন সৌম্য সরকার। চট্টগ্রামে স্কিল ট্রেনিং হবে 3 দিনের, কিন্তু নেই কোনো মিডিয়া সেশন। কথা বলবেন না কেউ, জানানো হবে না ঠিক কোন বিষয়টা নিয়ে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। জিম্বাবুয়ে সিরিজ এবং বিশ্বকাপের আগে প্রস্তুতি ক্যাম্প নিয়ে এভাবেই গোপনীয়তা বজায় রাখার সিদ্ধান্ত বিসিবির। মূলত চান্ডিকা হাথুরু সিংহে এবং টিম ম্যানেজমেন্টের অনুরোধেই এই বাড়াবাড়ি। বৃহস্পতিবার রাতে ডিপিএল খেলে চট্টগ্রামে পৌঁছান ক্যাম্পে থাকা ক্রিকেটাররা। স্বাভাবিকভাবেই ক্লান্ত থাকায় সকালে কোনো অনুশীলন রাখেননি হেডমাস্টার। দুপুর 2টার পর সাগরিকায় শুরু হয় ক্যাম্পের প্রথম দিনের আনুষ্ঠানিকতা। শুরুতেই ক্রিকেটারদের ব্রিফ করেন কোচিং স্টাফরা। ঠিক কী নিয়ে হবে আজকের সেশন জানানো হয় সেটা। পরে ম্যাচ সিনারিও তৈরি করে শিষ্যদের চ্যালেঞ্জ ছুড়ে দেন হাতুরু। ব্যাটিংয়ে নামেন লেট মিডল অর্ডারের 2 নতুন রিক্রুট জাকের আলী অনিক এবং রিশাদ হোসেন। চারদিকে ফিল্ডার ছড়িয়ে রান তোলার দায়িত্ব দেওয়া হয় 2 হার্ড হিটারকে। বোলিং করেন বাঁহাতি অর্থোডক্স তানভীর ইসলাম এবং ডানহাতি অফ স্পিনার শেখ মেহেদি। মাঝে কিছুক্ষণ হাত ঘোরান পেসার হাসান মাহমুদ। অন্য পেসারদের এদিন খুব একটা চাপ দেননি হাথু, তবে ফিল্ডিং করিয়েছেন সবাইকে। পুরোটা সময় আম্পায়ারদের ভূমিকায় থেকে শিষ্যদের ভুলভ্রান্তি ধরিয়ে দেন নিক পোথাস। সেন্টার উইকেটে যখন চলছিল এসব, তখন মাঠের আরেক কোনায় নেটে নিজের ব্যাটিং নিয়ে কাজ করে যান সৌম্য সরকার এবং আফিফ হোসেন। নেট বোলারদের সঙ্গে সেখানে ছিলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প। তার অধীনেই চলে এই 2 টাইগারের সেশন। টানা অনুশীলনের মধ্যে মাঝে মাঝেই বিরতি দিয়েছেন কোচিং স্টাফরা। প্রচণ্ড গরমে যাতে কেউ অসুস্থ না হয়ে পড়েন সেদিকেও খেয়াল ছিল ভালোভাবেই। আর কুলডাউন সে পিরিয়ডে আবারও নতুন কোনো চ্যালেঞ্জ দেওয়া হয় ব্যাটার এবং বোলারদের। এভাবে আরও 2 দিন ক্লোজ ডোর অনুশীলন করার কথা রয়েছে ক্রিকেটারদের। বিসিবি সূত্র জানিয়েছে শেষ 2 দিন দিনে নয়, রাতে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করবে দল। জিম্বাবুয়ে সিরিজের 3টি ম্যাচ রাতে হওয়ায় শিশির এবং গরমে নিজেদের মানিয়ে নিতে এই পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। গড়পড়তা দল নিয়ে প্রত্যাশার চেয়েও ভালো খেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলের পারফরমেন্সে খুশি ক্লাব কর্মকর্তারা। কোচ ও খেলোয়াড়দের নিয়ে আয়োজন করে টিম ডিনারের, যেখানে ছিলেন ক্লাবের ক্রিকেট কমিটির কর্মকর্তারাও। পয়েন্ট টেবিলের 2য় স্থানে থাকা দলটার এখনও কাগজে কলমের সুযোগ আছে শিরোপা জয়ের। ক্রিকেটারদের বাড়তি কোনো চাপ না দিলেও আশা একেবারেই ছেড়ে দিচ্ছে না মোহামেডান। মৌসুমের শুরুতে আলোচনাতেও ছিল না মোহামেডান। সে ক্লাবটাই এখন পয়েন্ট টেবিলের 2য় স্থানে। সম্ভাবনা একেবারেই ক্ষীণ, তবে এখনও সুযোগ আছে শিরোপা জয়ের। দলকে উজ্জীবিত করতেই অফিসিয়ালদের সঙ্গে ক্রিকেটারদের ডিনারের আয়োজন। বিপিএলে এমন টিম ডিনার দেখা যায় হর হামেশাই। ঢাকা প্রিমিয়ার লিগে ব্যতিক্রম শুধু মোহামেডান। সাদা কালোরা অতীতেও করেছে এমন আয়োজন। এদিন মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া উপস্থিত সবাই। ক্রিকেটারদের শরীরী ভাষা দেখেই বোঝা যায় কতটা নির্ভর এই দলটা। সুপার লিগে এখনো বাকি 3 ম্যাচ। শিরোপা জয়ের জন্য শুধু সেগুলো জিতলেই চলবে না, প্রার্থনা করতে হবে আবাহনীর হারের। সেটা কঠিন হলেও আশা ছাড়ছে না দলটা। এখন পর্যন্ত ক্রিকেটারদের পারফরমেন্স নিয়েও কোনো অভিযোগ নেই ক্লাব কর্মকর্তাদের। স্পোর্টস লাভার ফ্যান যারা আছে তারা সবাই এরকম জিনিসটাই চায় যে মোহামেডান এবং আবাহনী টপ এন্ডে থাকবে। যেটা আপনি বললেন যে
1 নম্বরে আবাহনী, 2 নম্বরে মোহামেডান। I would love to see the other way around, Mohamedan on top, Abani on maybe is second, but it's a good feeling যে Mohamedan এবং মানে Mohamedan is coming back in hockey, football, cricket, সবগুলো স্পোর্টসে। ক্রিকেটাররাও শিরোপা জয়ের জন্য বাড়তি চাপ নিতে চান না। আপাতত লিগের বাকি ম্যাচগুলোতে ধারাবাহিক পারফরমেন্সে নজর ইমরুল মিরাজদের। আপনি টিম করলে যে চ্যাম্পিয়ন হবেন এরকম কোনো নিশ্চয়তা দেওয়া কঠিন, কারণ টিমের ভিতরে বন্ডিং এবং ভালো ক্রিকেট খেলতে হয়। তার মানে ওই দিক থেকে এই বছরে আমরা খুব গোছালো টিম। আমাদের যে জায়গাগুলোয় ল্যাকিং ছিল, আমি, কোচ এবং সাবির ভাই অনেকেই 1 বছর ধরে আমরা প্ল্যান করেছিলাম যে কিভাবে এই টিমটাকে কোন জায়গায় ল্যাকিংস আছে, কীভাবে প্লেয়ারগুলো কোন জায়গায় নিতে হবে, এইভাবে হয়তো বা টিমটা রেডি হয়েছিল। আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হচ্ছে। তো নেক্সট ইয়ারের প্ল্যানটা হবে এরকমভাবে যে নেক্সট ইয়ারের টিম কীভাবে করবে এবং কীভাবে কোন প্লেয়ারকে ধরে রাখতে চায়, কোন প্লেয়ারকে ছেড়ে দিবে, এগুলো নিয়ে প্ল্যান হবে আর কি। আমরা খুব ভালো ক্রিকেট খেলছি, সো আমাদের টিমে যে প্লেয়াররা আছে ওরা খুবই ভালো খেলছে। ওভারঅল আমাদের টিমে খুব ভালো খেলছে এবং আমাদের কম্বিনেশনটা এত ভালো যে সিনিয়র জুনিয়রদের কম্বিনেশনটা। তো চ্যাম্পিয়ন হতে হবে, সো আমাদের ওরকম প্ল্যান, আমরা জাস্ট খেলছি। এখন যদি আমরা ফিনিশ করতে পারি সেকেন্ডে, এটা আমাদের জন্য অনেক ভালো। মোহামেডানের সুপার লিগের এখনও বাকি 3 ম্যাচ। জাতীয় দলের জিম্বাবুয়ে সিরিজ থাকায় সেখানে মাহমুদুল্লাহ রিয়াদকে পাওয়া নিয়ে আছে সংশয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। সিলেটে 5 ম্যাচের টি-20 সিরিজে ভারতের বিপক্ষে ভালো খেলার দিকেই মনোযোগ বাংলাদেশি নারী ক্রিকেট দলের। গেল বছর মিরপুরে ঘটে যাওয়া তিক্ত স্মৃতির প্রতিশোধ নিয়ে ভাবছে না নিগার সুলতানা জ্যোতির দল। বিশ্বকাপের আগে টি-20 সিরিজকে নিজেদের প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবে দেখছে টাইগার্স। গেল বছর মিরপুরে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌরের এমন আচরণ এখনো হৃদয়ে কাটা হয়ে আছে দেশের ক্রিকেট সমর্থকদের। আম্পায়ারের সঙ্গে বাজে আচরণের পর ওয়ানডে সিরিজ টাই হলে ক্ষোভে ফুঁসে ওঠেন হারমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে আচরণবিধি লঙ্ঘন করে ভাঙেন আইসিসির কোড অব কন্ডাক্ট। আম্পায়ারের সমালোচনা করে পড়েন শাস্তির মুখে। বছর ঘুরে আবারও বাংলাদেশে ভারতীয় দল। অক্টোবরে টি-20 বিশ্বকাপ সামনে রেখে প্রথমবারের মতো 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ ও ভারত। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। 28 এপ্রিল প্রথম ম্যাচের আগে তাই ঘুরে ফিরেই আলোচনায় বাংলাদেশকে খাটো করা হারমানের সেই আচরণ। তবে প্রতিশোধ নিয়ে ভাবছে না নিগার সুলতানা জ্যোতির দল। ভারতকে যথার্থ জবাব দিতে তৈরি হচ্ছে টাইগ্রেস। কে হারমান আর কে আমাদেরকে স্লেজিং করছে, কে আমাদের সাথে এরকম করছে, এটা আমাদের কাছে ম্যাটার করে না। মাঠে আমরা কিভাবে ভালো ক্রিকেটটা খেলবো, আমরা ভালোটা সেরাটা কীভাবে দর্শকদের দিতে পারবো, আমরা নিজেরা কীভাবে ভালোটা দিয়ে জয়লাভ করতে পারবো, আমাদের নিজের একটা স্যাটিসফ্যাকশন থাকে যে আমরা যে হার্ডওয়ার্কটা করছি আমরা মাঠে কতটুকু দিতে পারছি, এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। দেশের চলমান দাবদাহের মাঝেই সিলেটে ম্যাচ আবহে অনুশীলন করে নিজেদের তৈরি করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রকৃতির বিরূপ আচরণের মাঝেও বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করাই বড় চ্যালেঞ্জ নাহিদাদের জন্য। এখন যে গরম পড়ছে সবারই তো কষ্ট হচ্ছে, সো আমরা মনে করি যে প্রফেশনাল প্লেয়ার, সো এই কষ্ট আমাদের আসলে দেওয়া উচিত না, যদিও তারপরেও আমরা বলবো যে না, আমরা এখানে ভালো, এখানে ঢাকার থেকে এখানে ওয়েদারটা একটু ডিফারেন্ট, সো আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এটা মানিয়ে নিতেই হবে। সো আমরা এই ওয়েদার নিয়ে কোনো চিন্তিত না, আমরা আমাদের খেলা নিয়ে চিন্তিত। 2টা গেম সিনারি আমরা খেললাম, আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো খেলেছি। আমাদের ব্যাটাররা খুব ভালো ব্যাটিং করেছে, বোলাররাও খুব ভালো করেছে। সো এই 2টা সিনারি আমাদের ম্যাচগুলোতে কাজে লাগবে, মেন ম্যাচে। এর আগে 2বার ভারতের সঙ্গে টি-20 সিরিজ হারলেও এবার অনেকটাই পরিণত জ্যোতিরা। 5 ম্যাচ সিরিজেই সেটা প্রমাণ করতে চায় টাইগ্রেস। পারভিন আক্তার, সময় সংবাদ। তীব্র গরমের অস্বস্তি নিয়েই শুরু হচ্ছে নারী ফুটবল লিগ। কমলাপুর স্টেডিয়ামের টার্ফে আয়োজিত হবে টুর্নামেন্টের সবকটি ম্যাচ। এদিকে শেষ মুহূর্তে পৃষ্ঠপোষক হিসেবে বসুন্ধরা সরে গেলেও নতুন করে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে একটি বেসরকারি ব্যাংক। দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ, জারি হয়েছে হিট অ্যালার্টও। এমন প্রতিকূল আবহাওয়াতে 9টি ক্লাব নিয়ে শুরু হচ্ছে নারী ফুটবল লিগ। বিকেলে আর্মি স্পোর্টস ক্লাব ও আতাউর রহমান ভুইয়া ক্লাবের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের লিগ। প্রচণ্ড দাবদাহে কমলাপুর স্টেডিয়ামের টার্ফ রীতিমতো অগ্নিকুণ্ডে পরিণত হয়, এমন অভিযোগ এসেছে সদ্য সমাপ্ত বিসিএল ম্যাচ থেকে। সেই টার্ফেই প্রচণ্ড গরমে নারী লিগের ম্যাচগুলো রাখা হয়েছে সকাল 9:30টায় ও বিকেল 4:45টায়। এই অবস্থায় কেন প্রখর রোদের মধ্যে রাখা হয়েছে ম্যাচ, এমন প্রশ্ন উঠেছে সংবাদ সম্মেলনে। গরম থেকে বাঁচতে কমলাপুর স্টেডিয়ামের ফ্লাড লাইট ব্যবহারের সুযোগ থাকলেও অর্থ সংকটের কারণ দেখিয়ে তা ব্যবহার না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাফুফে। আমরা যে ম্যাচগুলো টাইম ফিক্স করেছি 9:30 এবং 4:45, কারণ গরমের ভিতরে এর ছাড়া আর কোনো অল্টারনেটিভ করার কোনো সুযোগ নেই। কারণ সকাল 6টা থেকে 8টা, 8:30 পর্যন্ত মেয়েরা প্র্যাকটিস করে,
তারপরে আমাদেরকে এই লিগের ম্যাচের জন্য প্রিপারেশন নিতে হয় মাঠ তৈরি করার জন্য। তো সেখানে 9:30টার আগে আমরা কোনোভাবেই দিতে পারতাম না। আর ওদিকে আমাদের যেহেতু আমরা ফ্লাড লাইট ইউজ করতে পারবো না, সে কারণে আমাদেরকে 4:45 3:45 শুরু করতে হচ্ছে, যাতে করে অন্ধকার হওয়ার আগে আমরা ম্যাচটা শেষ করতে পারি। এবারের আসরে দল গঠন করেনি বসুন্ধরা কিংস, শুধু লিগ থেকেই নাম প্রত্যাহার করেনি তারা। শেষ সময়ে লিগের পৃষ্ঠপোষকতা থেকেও সরে দাঁড়ানোর কথা বাফুফেকে চিঠি দিয়ে জানায় বসুন্ধরা। তবে শেষ মুহূর্তে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসায় কিছুটা চাপ মুক্ত হয় ফেডারেশন। মেয়েদের ফুটবলকে এগিয়ে নিতে সবসময় পাশে থাকার আশ্বাস দিয়েছে ইউসিবি। আমাদের উদ্দেশ্যই হচ্ছে তাদেরকে এগিয়ে নিয়ে আসা, কারণ কাউকে এজ এ অর্গানাইজেশন কোনো না কোনো অর্গানাইজেশন এগিয়ে আসতেই হবে, ওয়াই নট আস। সো আমাদেরকে দেখিয়েও আরও অন্যান্য আরও ভবিষ্যতে আরও বেশি প্রতিষ্ঠান আসবে, সেটাই আমরা আশা করি। এবারের লিগে চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে 5 লাখ টাকা, আর রানার্স আপ দল পাবে 3 লাখ টাকা অর্থ পুরস্কার। এছাড়া প্রতিটি ক্লাবকে 50,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। ধুঁকতে থাকা শেখ রাসেলের বিপক্ষে 1-0 ব্যবধানের কষ্টার্জিত জয় পেয়েছে ঢাকা আবাহনী। আকাশে নীলদের হয়ে একমাত্র গোলটি করেছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ব্রুনো। অন্যদিকে লিগের আরেক ম্যাচে রহমতগঞ্জ এমএফসির বিপক্ষে 2-1 ব্যবধানে জয় পেয়েছে ফর্টিস এফসি লিমিটেড। লিগ শিরোপার রেসে টিকে থাকতে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই ঢাকা আবাহনীর। প্রচন্ড তাপ প্রবাহ উপেক্ষা করে এদিন মাঠে নামে আকাশী নীল বাহিনী। কিংস আরেনায় তাদের প্রতিপক্ষ শেখ রাসেল। প্রচন্ড গরমের মাঝে এদিন স্বাভাবিক খেলা খেলতে পারেনি কোনো দল। আক্রমণ পাল্টা আক্রমণে সেভাবে জমে ওঠেনি ম্যাচ। তবে ম্যাচের 17 মিনিটে দারুণ একটা সুযোগ তৈরি করেছিল আবাহনী। তবে সে যাত্রায় শেখ রাসেল রক্ষা পায় মিতুল মারবার দারুণ সেভে। গোলশূন্য থেকেই প্রথমার্ধ শেষ করে দুদল। দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য সুযোগ পেয়েছিল শেখ রাসেলও, তবে সেখান থেকে গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে বিরোধী থেকে ফিরে বেশ গোছানো ফুটবল খেলে আকাশী নীল। ফলাফল ম্যাচের 74 মিনিটে রবিউল হাসানের পাস থেকে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ব্রুনো। শেষে আর কোনো গোল না হলে ব্রুনোর একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আন্দ্রেস ক্রুসিয়ানের শিষ্যরা। পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 3-এ এখন অবস্থান ঢাকা আবাহনীর। অন্যদিকে এক ম্যাচ কম খেলে 31 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে আছে বসুন্ধরা কিংস, এবং ঢাকা আবাহনীর চেয়ে এক ম্যাচ কম খেলে 26 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় এখন মোহামেডান। এদিকে দিনের আরেক ম্যাচে মুন্সিগঞ্জে রহমতগঞ্জের মুখোমুখি হয়েছিল ফর্টিস এএফসি। ম্যাচের 26 মিনিটে মোহাম্মদ রাশিদুলের গোলে লিড পেয়ে যায় ফর্টিস। তার ঠিক 11 মিনিটের মাথায় ফর্টিসের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন পাওমর বাবাও। 2-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফর্টিস এএফসি। দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ম্যাচের 55 মিনিটে রহমতগঞ্জের হয়ে পেনাল্টি পেয়ে ব্যবধান কমান স্যামুয়েল কোনি। শেষে আর কোনো গোল না হলে 2-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মাসুদ পারভেজ কায়সারের শিষ্যরা। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। এই ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন ধ্রুব ব্যানার্জি। ধন্যবাদ ফয়সাল। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।